আসিফ নজরুল্লাহ কত বড় বড় কথা বলেন সব সময়, দেখেন টেলিভিশনে, মানে সচিবালয়ের ভেতরে তো ঘৃণা তৈরি হবে। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা ফ্যাসিবাদ ফেলে দিয়েছেন, কত বড় বিপ্লবী নেতা হিসেবে পরিচিত হয়েছেন সারা দেশের কাছে। কাজেই এই আমলাতন্ত্রের ভেতরে, এই প্রশাসনে, পুলিশে একটা ব্যাপক ক্ষোভ এবং ঘৃণার জন্ম হয়েছে যে এরা কারা এসেছেন, এত বড় তস্কর, চোর, ছ্যাচোর, যে এরা এসে মানে একেবারে প্রকাশ্যে টাকা খাচ্ছেন, আর ওইদিকে এখনো বড় বড় বিচার, সংস্কার এসব কথা বলে যাচ্ছেন। আর নির্বাচন কি ফেব্রুয়ারিতে, নাকি আরেকটু দেরিতে, নাকি ডিসেম্বরে, এই খেলা খেলছেন। দেশে যখন এক রকমের ব্যস্ত রাখা হয়েছে সবাইকে, কবে নির্বাচন, কবে নির্বাচন, নির্বাচন হলে তা কোন পদ্ধতির নির্বাচন, জামায়াত বিএনপির সম্পর্ক কেমন, এসব বিষয় নিয়ে, এবং অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় বড় কথা, সংস্কার, বিচার, এসব প্রসঙ্গে, এবং ধরেন নিউ ইয়র্কে যে নাটকটা চলছে, মানে কতগুলো কয়েকজন রাজনৈতিক নেতাকে বগলে করে নিয়ে গিয়ে ইনকিলাব জিন্দাবাদকে ডিনকিলাব জিন্দাবাদে পরিণত করে তা নিয়ে একটা আলোচনা চালু রাখা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসনে, মানে পুরো ব্যুরোক্রেসিতেই, পুরো আমলাতন্ত্রে পদ পদায়ন নিয়োগ নিয়ে 1 বছরের বেশি সময় ধরে যে ধরনের বাণিজ্য চলছে, শত শত হাজার হাজার কোটি টাকার, যে এখন সেই টাকার ভাগাভাগি নিয়ে আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিন্সিপাল সেক্রেটারি, তার দফতরের মুখ্য সচিব, তাদের মধ্যকার টাকার ভাগাভাগি, বাটোয়ারা, কারাকারিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কোনো কিছু আর ধামাচাপা দিয়ে রাখা যাচ্ছে না। একে সরানো হচ্ছে, ওকে সরানো হচ্ছে, সচিবালয় জুড়ে ছড়িয়ে পড়েছে যে কোনো এদের কথা, এই চোর ছ্যাচোরদের কোনো কথা শোনার কোনো অর্থ নাই। সাবেক সচিবেরা বড় বড় ফেসবুক পোস্ট দিচ্ছেন, আর সংবাদপত্রের স্বাধীনতার এক বিরাট যুগেও এসব সমর্থক সূত্র পাওয়ার কারণে, মানে যেহেতু বিভিন্ন জনে মুখ খুলছেন, সেসব মুখ খোলা সূত্রের বরাতে এবং প্রমাণ হাজির হয়, বাংলাদেশের সংবাদপত্রগুলো এসব খবর এক রকমের হাত খুলে লিখছে। কিন্তু এসব খবর হাত খুলে লিখলেও আসিফ নজরুলের শত কোটি টাকা নিয়োগ বাণিজ্যে বানানোর খবর চাপা পড়ে যাচ্ছে তার ছাগল খাওয়ার গল্পে। এসব নিয়ে এক মহা নাটক উপস্থিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকার। তবে সে নাটকে প্রতিদিন যে টাকা বানানোর মেশিন চলছে, সে মেশিন কিছুতেই বন্ধ হচ্ছে না। দেখেন, সর্বশেষ জনপ্রশাসন সচিব বদল হয়েছেন, এই খবরটি চোখে পড়ার কথা, কারণ সকল পত্র পত্রিকায় এই খবরটি এসেছে। অনেক পত্রিকা স্পষ্টত, যুগান্তর সহ অনেকগুলো জাতীয় দৈনিক, ইত্তেফাক স্পষ্টত বলেছেন যে কতটা বিতর্কিত ভূমিকা 1 বছর ধরে চালিয়ে যাচ্ছিলেন এই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দেখেন, জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান প্রায় 1 দশকের বেশি আগে রিটায়ার করেছিলেন অতিরিক্ত সচিব হিসাবে। এই সরকার আসার পর কোন গুণপনা দেখে, কার জানি তদবিরে এই ব্যক্তিকে অবসর থেকে নিয়ে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মতো একটা গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। দেখেন, এই মোখলেসুর রহমান হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিএনপির, মানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সেই মামলাটি তদন্ত করেছিলেন, মামলাটি সাজিয়েছিলেন দুদকের কমিশনার হিসেবে। এহেন ব্যক্তিকে তো বিএনপির নমিনেট করবার কথা না, বিএনপির মনোনয়ন দেবার কথা না 5ই আগস্টের পর। তাহলে 2024-এর 5ই আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে বসাতে কে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজানো এই মোখলেসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে বসালেন? দেখেন, এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে অবসর থেকে এসে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে মোখলেসুর রহমানের উপর দায়িত্ব পড়লো সারা বাংলাদেশের সকল ডিসি পদে পরিবর্তন আনার। মানে শুরু এটা, আরো তো কত, মানে প্রশাসনের সকল পদেই এনেছেন তিনি পরিবর্তন। ব্যাপক রদবদল হয়েছে, কারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তি মুক্ত করতে হবে। কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট তার ছিল ডিসিদের পদে রদবদল, এবং সে সময় কালবেলা পত্রিকা, যুগান্তর পত্রিকা, চ্যানেল 24 তাদের বিভিন্ন জনের কাছে
প্রমাণ হাজির হয় এবং কালবেলায় বিস্তারিত সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সহ খবর প্রকাশিত হয় যে দুজন যুগ্ম সচিবের সঙ্গে এই গুণধর জনপ্রশাসন সচিব, যাকে ইউনূস সরকার ক্ষমতায় এসেই অবসর থেকে নিয়ে এসে বসিয়েছেন, সেই মোখলেসুর রহমান আলোচনা করছেন যে তার বেশি লোভ নাই, তিনি এক একটি পদের পদায়নের জন্য 5 কোটি করে চান। এবং তখন তাকে যুগ্ম সচিবেরা আশ্বাস দিচ্ছেন, স্যার ওরা তো 10 কোটি করে রেখেছে, হবেই, কারণ তিনি তো অনেক আগে অবসরে গেছেন, কাজেই তিনি হয়তো ভেবেছেন 5 কোটি যথেষ্ট। তখন এই গুণধর মোখলেসুর রহমান বলছেন, আমার বেশি লোভ নাই টাকা পয়সার, তো 10 কোটি হলে 10 কোটি। এরপর তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ বার্তায় দেখা যায় যে তারা যুগ্ম সচিবরা তাকে জানাচ্ছেন একটা পক্ষ 50-52টা চায়। ভাবেন, আমাদের 64টা জেলা, 64 জন ডিসি পদে রদবদল হবে, একটি পক্ষই 50-52টা চায়, তারা 200 কোটি দেবে বলছে। মানে একটা প্যাকেজ ডিলে আসছে, পার পোস্টিং 4 কোটি করে দেবে, 50-52টা 200 কোটিতে হবে। এবং জিজ্ঞেস করছে, আপনি কি থাইল্যান্ডে নেবেন নাকি অন্য কোনো দেশে, ব্যাংককে, আপনি কি থাইল্যান্ডে নেবেন নাকি অন্য কোথাও নেবেন? তখন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলছে, এটা তোমরা ব্যবস্থা করে নাও, আপনারা বুঝুন। অনেকগুলো প্রশ্ন কিন্তু সেই অক্টোবর মাসে 2024-এর অক্টোবরে, মানে 1 বছর আগে প্রমাণ সহ হাজির হলো ইউনূস সরকারের সামনে। তখন আপনাদের মনে থাকবে হাসনাত, সার্জিস প্রবল প্রতাপে ফ্যাসিবাদ বিরোধী শক্তির একদম প্রতিরূপ হয়ে সচিবালয়ে উঠে পড়েছেন এবং তারা প্রতিদিন সচিবালয় ঘেরাও করে রাখছেন, একে বদলি করো, একে ফেলে দাও, ওকে ওখানে ওঠাও। এই অবস্থায় জনপ্রশাসন সচিব পদে এমন একজন বসলেন যিনি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজিয়েছেন, এমন একজন বসলেন যিনি বসেই বললেন টাকার বেশি লোভ নাই, 5 কোটি করে তিনি চান, এবং যাকে একটা পক্ষ 50-52টা পদ তাদের পক্ষের লোককে দেওয়ার ফলশ্রুতিতে 200 কোটি টাকার প্যাকেজ ডিল দিয়ে দিল। এই প্রমাণ হাজির হওয়ার পর সরকার একটা তদন্ত কমিটি গঠন করলো। কিচ্ছু হলো না এই মোখলেসুর রহমানের, এবং তিনি ওই হোয়াটসঅ্যাপ মেসেজেই যেমনটা বলেছিলেন যে টাকার পেমেন্ট হয়ে গেলে তিনি 9-10 তারিখের মধ্যেই সবগুলো ডিসি পদে রদবদল নিয়ে আসবেন। পত্রিকায় দেখবেন 9-10 তারিখ, মানে 2024-এর 9-10 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু 59টি ডিসি পদে পরিবর্তন এসেছিল, ব্যাপক রদবদল এসেছিল। এবং সে সময়টা মনে করে দেখেন, তার আগে ডিসি পদে যখনই রদবদল আনা হচ্ছে তখনই সরকার যোগ দিতে বলছেন, আবার সেই সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন। কিন্তু যখন 200 কোটি টাকার ডিল হলো তখন ব্যাপারটা বেশ পাকাপোক্ত হয়ে উঠলো এই মোখলেসুর রহমানের নেতৃত্বে। পত্রিকায় এই খবর প্রকাশ হয়ে যাওয়ার পর সরকার একটা তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত কমিটিতে থাকলেন আসিফ নজরুল, আইন উপদেষ্টা, থাকলেন তখনকার তথ্য উপদেষ্টা ছাত্র নেতা নাহিদ ইসলাম, আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। এই অবস্থায় ঘটনাটা ঘটলো এমন যে আসিফ নজরুলকে এই তদন্ত কমিটির তদন্তের দায়িত্ব দিয়ে সরকার যেন একরকমের শেয়ালের কাছে মুরগি বর্গা দিল। এবং আসিফ নজরুল বুঝে ফেললেন এই খেলায় কত শত কোটি টাকা খেলা করছে এবং সে টাকার ভাগ তাকেও পেতে হবে। তিনি এই অবস্থায় এসে তিনি যে তদন্ত কমিটি গঠন করলেন, সেই তদন্ত কমিটি 10 দিনের মধ্যে প্রতিবেদন দিল যে কোনো দুর্নীতির হদিশ পাওয়া যায় নাই। এভাবে এই প্রক্রিয়ায় তদন্ত কমিটির নেতা হিসেবে ঢুকে জনপ্রশাসনের সকল নিয়োগের একেবারে কেন্দ্রে এসে বসলেন আসিফ নজরুল, আমার আসিফ নজরুল স্যার। এবং আসিফ নজরুল এখানে বসে বুঝলেন যে টাকা কিভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে, এবং তার সঙ্গে মূল দ্বন্দ্ব হয়ে দাঁড়ালো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে সবচেয়ে বেশি স্থানীয় প্রশাসন সহ সবচেয়ে বেশি নিয়োগের ভার, এবং তারা ছাত্র সমন্বয়ক হিসেবে হাসনাত, সার্জিস থেকে শুরু করে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই নাহিদ ইসলামরা, তারা তো পুরো ব্যাপারটা এক রকমের সমন্বয় করছিলেন যে কে কোথায় নিয়োগ পাবেন এবং কেনই বা মোখলেসুর রহমান এসে বসবেন
এই জনপ্রশাসন সচিব হিসেবে জনপ্রশাসনের মাথায়। এরপর থেকে কোনো নিয়োগেই কোনো অসুবিধা হয় নাই। সচিব নিয়োগ হয়েছে, সচিব নিয়োগে পাল্টাপাল্টি হয়েছে, কখনো অবসর থেকে আনা হয়েছে, কখনো ভেতরের ব্যক্তিবর্গের এক লাফে কয়েকবার প্রমোশন হয়ে গেছে, কিন্তু আসিফ নজরুলের রেট অব্যাহত আছে। এবার পুরো প্যান্ডোরার বাক্স খুলে পড়লো, পত্রিকাগুলো একেবারে খোলা হাতে লিখছে, কারণ আবারও ডিসি নিয়োগে পরিবর্তন আসবে বলে জানিয়ে দিয়েছে সরকার। মানে প্রতি বছর তার মানে তারা কয়েকশো কোটি টাকা বানাবেন শুধুমাত্র ডিসি পদে রদবদল করে। এটাই বোধহয় এই সরকারের খেলা। এবার তারা বলেছেন সামনে নির্বাচন আসছে, কাজেই আবার নাকি তারা এই সেপ্টেম্বর মাসের মধ্যে নাকি আবার তারা ব্যাপক রদবদল ঘটাবেন ডিসি নিয়োগের পদে। এবং তখন বেঁকে বসেছেন জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী। তিনি এই টাকার খেলায় যেহেতু নাই, তিনি বলেছেন পুলিশ প্রশাসনে এভাবে রদবদল হবে না, এবার পুলিশ প্রশাসনে এসপি পদে রদবদল হবে লটারির মাধ্যমে। তখন জনপ্রশাসনের উপর চাপ সৃষ্টি হয়েছিল যে আপনারাও তাহলে লটারির মাধ্যমে করুন, কারণ পুরো জনপ্রশাসন শুধু নয়, মানে পুরো সচিবালয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ নজরুল এবং এই তাদের সচিবদের টাকা খাওয়া নিয়ে, এমন মানে পদ পদায়নের টাকা খাওয়া নিয়ে এমন একটা ঘৃণার জন্ম হয়েছে, এমন একটা অবিশ্বাসের জন্ম হয়েছে। কারণ এই আসিফ নজরুলরা কত বড় বড় কথা বলেন সবসময়, দেখেন টেলিভিশনে, মানে সচিবালয়ের ভেতরে তো ঘৃণা তৈরি হবেই। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা ফ্যাসিবাদ ফেলে দিয়েছেন, কত বড় বিপ্লবী নেতা হিসেবে পরিচিত হয়েছেন সারা দেশের কাছে। কাজেই এই আমলাতন্ত্রের ভেতরে, এই প্রশাসনে, পুলিশে একটা ব্যাপক ক্ষোভ এবং ঘৃণার জন্ম হয়েছে যে এরা কারা এসেছেন, এত বড় তস্কর, চোর, ছ্যাচোর, যে এরা এসে মানে একেবারে প্রকাশ্যে টাকা খাচ্ছেন, আর ওইদিকে এখনো বড় বড় বিচার, সংস্কার এসব কথা বলে যাচ্ছেন। আর নির্বাচন কি ফেব্রুয়ারিতে, নাকি আরেকটু দেরিতে, নাকি ডিসেম্বরে, এই খেলা খেলছেন। মানে এই অবস্থা, এবং প্রশাসনে তো কোনো শৃঙ্খলা থাকা সম্ভবই না যখন টাকার বিনিময়ে মূলত প্রশাসনে সকল পদ পদায়ন হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে নয়। তখন জনপ্রশাসনে এই চাপ তৈরি হলো যে তারাও যাতে যোগ্য, মানে যারা এখন প্রমোশন পাওয়ার যোগ্য, তাদের লটারির মাধ্যমে যাতে এবারের নিয়োগটা হয়। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বললেন প্রশ্নই ওঠে না, কারণ তাহলে তারা টাকা খাবেন কোথায়। এবং প্রথম যে বদলিটা তারা করতে গেলেন ডিসির, সেই বদলিটা করতে গিয়ে ধরা খেয়ে গেছেন একদম, কারণ আসিফ নজরুল ভাগ পেয়েছেন, আসিফ নজরুলের তদবিরে করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ভাগও দেন নাই, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তদবিরটাও শোনেন নাই। তারা জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান আর আসিফ নজরুলের তদবিরে ঠিক করলেন নওগাঁর জেলা প্রশাসককে চট্টগ্রামে নিয়ে আসবেন, এবং নওগাঁর জেলা প্রশাসককে চট্টগ্রামে নিয়ে আসার বিনিময়ে 22 কোটি টাকার একটা ডিল হলো। মানে টাকার পরিমাণটা কত বেড়েছে ভাবেন। তিনি একদম আপফ্রন্ট সচিব মানে ডিসি পদে নিয়োগ পেতে সেই নওগাঁর জেলা প্রশাসক আপফ্রন্ট 6 কোটি টাকা পরিশোধ করেছেন, 4 কোটি নিয়েছেন আসিফ নজরুল, 2 কোটি টাকা আপাতত নিয়েছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, আর 16 কোটি টাকা ওই ব্যক্তি বলেছেন যে কাজ করে উঠিয়ে দেবেন। কারণ ভাবেন গত আগস্টে তো একবার 4-5 কোটি টাকা দিয়ে তাকে নওগাঁর নিয়োগটা পেতে হয়েছিল। কাজে এবার চট্টগ্রামে এখন বাকি 16 কোটি টাকা কাজ করে উঠিয়ে দেবেন বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই বদলির বিপক্ষে। কাজে একদিকে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যিনি এতদিন দায়িত্ব পালন করছিলেন ফরিদা খানম, সেই ফরিদা খানমকে কেন বদলি করা হলো তার প্রতিবাদে তারা ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে লাগিয়ে দিয়েছেন। তারা ব্যানার নিয়ে সারাদিন রাত ফরিদা খানমের বদলি মানি না বলে যাচ্ছেন। পত্রিকায় খবর আছে সেই গুণধর ফরিদা খানমও কিন্তু চট্টগ্রামে পোস্টিং পাওয়ার পর, কারণ তিনিও তো আগস্টে 4 কোটি 5 কোটি টাকা খরচ করে চট্টগ্রামে গেছেন ভাই। কাজেই ফরিদা খানম চট্টগ্রামে গিয়ে ইচ্ছা মতো সরকারি জমি একে ওকে বরাদ্দ দিচ্ছেন, ব্যাপক বাণিজ্য করছেন, দুর্নীতি করছেন, ঘুষ বাণিজ্য চলছে, পাহাড় বাণিজ্য চলছে। তার এসব নানা রকম সংরক্ষিত এলাকা বিভিন্ন জনের হাতে তুলে দিচ্ছেন, এসব নানা খবর আছে পত্রিকায়। কারণ তাকেও তো টাকা তুলতে হবে, তাকে তার পরবর্তী পোস্টিং এরও ব্যবস্থা করতে হবে। সেই ফরিদা খানমকে বাঁচানোর জন্য এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু
তাদেরকে খাড়া করে দিয়েছেন তাই নয়, তিনি গিয়ে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টাকে যে তাদেরকে ভাগ না দিয়ে কিভাবে আসিফ নজরুল একা টাকা খেয়ে চট্টগ্রামের ডিসিতে পদে পরিবর্তন এনে ফেললেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তখন ক্ষেপে উঠেছেন দুটো কারণে। এক, কিভাবে চট্টগ্রামের মতো জায়গায় তার যে সমন্বয়কারী, তার যে নিয়োগকর্তারা, যাদের কাছ থেকে তার লাভের ভাগ আসে, তাদেরকে না দিয়ে আসিফ নজরুল একা খেলেন কেন। কাজেই সাথে সাথে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে অবশেষে বাদ দেওয়া হয়েছে, কারণ চট্টগ্রামে পুরো ব্যবসাটা, এই মানে ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের পুরো ব্যবসাটা আসলে দেখেন আরেক সমন্বয়কারী তালাত মাহমুদ রাফি। যেই তালাত মাহমুদ রাফির ব্যাংক অ্যাকাউন্টে 32 কোটি টাকা কয়েকদিনের মধ্যে লেনদেন হয়েছিল, এমন খবর পত্রিকায় প্রকাশের পর হাসনাত সার্জিস আঙুল তুলে এমন ধমক দিয়েছিলেন যে সে কথা তখন ধামাচাপা পড়েছিল। তো সেই তালাত মাহমুদ রাফি, যিনি নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী, কিন্তু তিনিই কিন্তু পুরো চট্টগ্রামের পথ পদায়ন এসব নিশ্চিত করেন, চট্টগ্রাম বন্দরটাও তার নিয়ন্ত্রণে আছে। তো সেই গুণধর রাফিও ভীষণ চেতে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেতেছেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় কোন নিয়োগ হয় এটা দেখতে কিন্তু আরেকটা কমিটি করে দিয়েছিলেন, যেখানে সকলে তার যারা ঘনিষ্ঠ তারা সবাই সমান সমান ভাগ করে নিতে পারবেন এবং তিনি প্রধান উপদেষ্টার দফতরে বসে এর পুরো খবরাখবরও পাবেন, হয়তো ভাগও পাবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন একটা কমিটি করে দিয়েছিলেন, উচ্চ পর্যায়ের নিয়োগ কমিটির নামে একটা কমিটিতে তিনি তখন তার প্রিয় রিজওয়ানা হাসানকে বসিয়েছিলেন, তারপরে ফাউজুল কবির খানকে বসিয়েছিলেন, আসিফ নজরুল, তারপর তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন, এখন ঢুকেছিলেন মাহফুজ আলম। তিনি ওই কমিটিতে ঢুকিয়েছিলেন তার বর্গাটা বুঝে নিতে, তার বাটোয়ারাটা বুঝে নিতে তার প্রিন্সিপাল সেক্রেটারি মানে মুখ্য সচিবকেও। এই চট্টগ্রাম নিয়োগের খবর কেন তার কাছে পর্যন্ত পৌঁছলো না? কি করে আসিফ নজরুল একা 22 কোটি টাকার একটা ডিল করে ফেললেন এবং নিয়োগটাও করিয়ে ফেললেন? এই কথায় এমন খেপেছেন ডক্টর ইউনূস, জনপ্রশাসন সচিবকে শুধু সরতে হয়েছে তাই নয়, সরে যেতে হয়েছে এমনকি ওই কমিটি থেকে তার মুখ্য সচিবকেও। কারণ তার মুখ্য সচিব একদিকে যেমন তাকে সার্ভিসটা দিয়ে যেতে পারছিলেন না, অন্যদিকে সাবেক সচিব একজন শামসুল আলম তার নাম, তিনি ফেসবুক পোস্ট দিয়ে এই রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ নজরুল, মাহফুজ আলম আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কমিটি যে কি পরিমাণ টাকার লেনদেন করে সকল সিনিয়র পোস্টে, মানে একেবারে মাঠ প্রশাসনের ডিসি থেকে শুরু করে, ডিসি ইউএনও থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত সচিব, সিনিয়র সচিব পর্যন্ত পদগুলো, পদোন্নতিগুলো কিভাবে টাকার খেলায় চলছে সে বিষয়ে এক বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়ে দেওয়ার পর এই কমিটি থেকেও মুখ্য সচিবকে সরে যেতে হয়েছে। মানে এখন এই টাকার খেলার ভেতরে আসিফ নজরুল এমনই বেপরোয়া, এমনই সাহসী হয়ে উঠেছেন যে এমনকি আসিফ মাহমুদকে তিনি পরোয়া করছেন না, এমনকি প্রধান উপদেষ্টাকে সব খবর দিচ্ছেন না, এমনকি প্রধান উপদেষ্টার করে দেওয়া কমিটি মানে রিজওয়ানা হাসানদের যে কমিটি, সেই কমিটিতেও ভাগ বাটোয়ারা তথ্য কিচ্ছু পৌঁছচ্ছে না। এই অবস্থায় বিরাট সমস্যা বেঁধে গেছে, জনপ্রশাসন সচিব পদ থেকে মোখলেসুর রহমানকে অবশেষে সরে যেতে হয়েছে। ভাবুন, নির্লোভ মোখলেসুর রহমান মাত্র 5 কোটি করে প্রতিটি পদায়নের জন্য চেয়েছিলেন, এখন যিনি আসবেন তিনি কে জানে কত কোটিতে ডিল করবেন এবং সেই কোটি কোটি টাকা এক একজন পদ পদায়ন পাওয়া ব্যক্তি কিভাবে আমাদের কাছ থেকে তুলে নেবেন, জনসম্পদ খরচ করে তুলে নেবেন, সরকারি ব্যবস্থার মধ্য থেকে তুলে নেবেন, সেসব দেখতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন যে এই যে আমরা যখন কিভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি থেকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিরা ছাগল চুরি করে আনে আসিফ নজরুলের বাড়ি থেকে, আমরা যখন তাতে বিস্মিত হই, কেউ হাসাহাসি করি, কেউ বলি একদম ঠিক হয়নি, আসিফ নজরুলের সন্তানদের ছাগল চুরি করার সাহস করা বা রুচি করা এই ছাত্রদের, তখন আমরা ভুলে যাই এই ছাত্ররা জানে তারা যাদেরকে বসিয়েছে ডক্টর ইউনূস থেকে শুরু করে তার পুরো উপদেষ্টা পরিষদ, তারা কে কোথায় লুটপাট করছেন, তাদের কার কোথায় দুর্বলতা, এবং তারা জানেন যে
এই চুরি, এই লুটপাটের খবর তারা যদি প্রকাশ করে দেন, তারা যদি মুখ ফুটে বলতে শুরু করেন, তাহলে গরু হারালে যেমনি হয় মা, তেমনি পাগল দশা হবে এই আসিফ নজরুলদের। এবং এই আসিফ নজরুলদের ভদ্রতার মুখোশ, সুশীল সমাজের মুখোশ, বিচার সংস্কার এসব বড় বড় কথা বলার মুখোশ ঝরে পড়বে। তাদের কলিগদের মধ্য থেকেই, সহকর্মীদের মধ্য থেকেই এখন তীব্র প্রতিবাদ এবং দুর্নীতির সরাসরি ইঙ্গিত আসছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং উপদেষ্টা ফরিদা আক্তার এবং উপদেষ্টা শারমিন মুর্শিদ, এই তিনজন পরপর তাদের মন্ত্রণালয়ে যেই সচিবদের নিয়োগ দেওয়া হয়েছে, সেই সচিবদের তারা মন্ত্রণালয়ে বসতে দেন নাই, মন্ত্রণালয়ে কাজ শুরু করতে দেন নাই। তারা প্রত্যেকে তাদের মন্ত্রণালয়ে যেই সচিবদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিভাবে তারা এত দ্রুত পদোন্নতি পেয়ে এই গত 1 বছরে এই মন্ত্রণালয়ের সচিব হয়ে যাওয়ার অবস্থায় এলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এবং তারা সেই সন্দেহের কথা, সেই ক্ষোভের কথা কিন্তু প্রকাশ্যে সংবাদ মাধ্যমকেও বলেছেন। কাজেই ডক্টর ইউনূস যে টাকার খেলা তৈরি করেছেন পদ পদায়নের ক্ষেত্রে, সেই খেলায় যে বিরাট দুর্নীতির চক্র গড়ে উঠেছে, তার বিশ্বস্ত লোকেরাই এখন আর সেটা গোপন রাখতে চাইছেন না। আর অন্যদিকে একবার ভাবুন তো, গত বছর অক্টোবরে ডিসি নিয়োগে কোন পক্ষ 50-52টি পদ নিল 200 কোটি টাকার বিনিময়ে? বিএনপি সত্যি খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলা সাজানো মোখলেসুর রহমানের সঙ্গে 200 কোটি টাকার ডিল করবে? নাকি আর ভুলে গেলে তো চলে না যে ওই হোয়াটসঅ্যাপ বার্তায় যেমন ভাবে মোখলেসুর রহমান আর 2 যুগ্ম সচিব পরিকল্পনা করেছিলেন যে যা যা দোষ হবে সব দোষ তারা আলী ইমাম মজুমদারকে দিয়ে দেবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রুহুল কবির রিজভী আহমেদ কিন্তু গত বছর অক্টোবর নভেম্বরের দিকে আনুষ্ঠানিকভাবে বিএনপির তরফে বলেছেন যে আলী ইমাম মজুমদার এবং খোদাবক্স চৌধুরী, মানে পুলিশ প্রশাসনের নিয়োগতান্ত্রিক করার জন্য ডক্টর ইউনূস যাকে